করবেন আপনি? আমি রাজনৈতিকভাবে সাইড নিলে মাফিয়া আমি বিশ্বাস করি। আপনি বিএনপি খুনি তো, আপনারা খুনি তো, মাফিয়াগিরি তারেক রহমান করে। গান গায় শিল্পীর তলে তলে ব্যথা, আসলে সত্যি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রীর তলে ব্যথা আছে। এক একদিন এক একটা নতুন কথা আবিষ্কার করেন। সেনানিবাসে মানে একটা ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু দায়িত্বরত 2 এনএসআই সদস্যকে মারধর করলেন, বসে দেখলেন সাবেক মহাপরিচালক। এনএসআই হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা, মানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এটাকে বলা হয় এনএসআই। এই এনএসআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল তারিক মোহাম্মদ জুবায়ের, তিনিও কিন্তু প্রচুর মানবাধিকার লঙ্ঘন করেছেন, এজন্য খুব ভয় ভয় থাকেন। ওই জায়গাটা আমি একটু আলাদাভাবে বলতে চাই। উনি মনে করছেন 28 অক্টোবরই একটা দিন হয়ে যেতে পারতো যেটা বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারতো, কিন্তু কেন পারেন নাই তার ভাষা আমি আবারও বলি, সেদিনই কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেতে পারতো যদি খালেদাকে হঠাতে র এর 400 কোটি টাকা বাজেট, তাহলে খালেদাকে হঠাতে র এর 400 কোটি টাকা বাজেট, র কেন বেগম খালেদা জিয়ার উৎখাত চাইবে, কেন চাইবে উৎখাত? আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটি আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আসল ঘটনাটি বা মূল রহস্যটি জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের ভিডিও শুরুতে যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। সেনানিবাসে মানে একটা ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু দায়িত্বরত 2 এনএসআই সদস্যকে মারধর করলেন, বসে দেখলেন সাবেক মহাপরিচালক। এনএসআই হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা, মানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এটাকে বলা হয় এনএসআই। এবং এই সেনানিবাসের ভিতরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্তব্যরত 2 জন সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে গত 24শে জুন, মানে প্রায় আজ থেকে 6 দিন আগে। সংস্থাটির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল তারিক মোহাম্মদ জুবায়েরের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। 3 জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, মানে ওই মহাপরিচালকের সঙ্গে 3 জন বডিগার্ড ছিল। এরা 3 জনই কিন্তু ওই এনএসআই এর ইউনিফর্ম পরা ছিল, কিন্তু ইউনিফর্মটা উল্টা ভাবে পরা, ওই জ্যাকেটটা উল্টা ভাবে পড়ছে আর কি, যাতে ওই এনএসআই এর লোগো দেখা না যায়। জ্যাকেট উল্টা ভাবে পরিহিত 3 জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফিল্ড স্টাফ বেলাল হোসেন ও জুনিয়র ফিল্ড অফিসার শাহিন রেজাকে জোর করে জাপটে ধরে পরিচয় জানতে চান। কর্তব্যরত এনএসআই সদস্য পরিচয় দেওয়ার পরও তাদের তীক্ষ্ণ পিন, ওই যে পিন আছে না, পিন, তীক্ষ্ণ পিন সদৃশ্য বস্তু দিয়ে এইভাবে আঘাত করতে থাকেন ওই 3 ব্যক্তি। পরে তাদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। তারা জানতে চান যে কেন বেটা তোরা সাবেক মহাপরিচালকের গাড়ির ছবি তুলেছিলি। ওই যে বললাম না, মনের মধ্যে ভয়, কি জানি কি হয়, কারণ আকাম কম করে নাই এই জুবায়ের সাহেব। জুনিয়র ফিল্ড অফিসার শাহিন রেজা তাদের অভিযোগ অস্বীকার করেন। তিনি পুরো বিষয়টি ব্যাখ্যা করে বলেন যে তার মোবাইলটি কেবল হাতে ধরা ছিল, এটার ভিতরে কোনো ক্যামেরা ফাংশন অন ছিল না। ওই 3 ব্যক্তি এ সময় এনএসআই এর এই 2 সদস্যকে বেধড়ক পেটাতে থাকেন। শাহিন রেজার প্যান্টের বাম পকেট থেকে তিনি এনএসআই আইডি কার্ডও ছিনিয়ে নেন। আসলে চাকরি যেখানে করুক না কেন, এখন নিজেরাই তো নিজেদের শত্রু, তাই না? আপনারা তো জানেন যে পুলিশের যে দুর্নীতি, এইসব দুর্নীতি কিন্তু ফাঁস করেছে আরেক গ্রুপ পুলিশ, তাই না? তো এই কারণেই কাউকে বিশ্বাস করা যায় না। এখন চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্রের খেলা। প্রত্যক্ষদর্শীরা জানান যে পুরো সময় গাড়িতে বসে গ্লাস নামিয়ে ঘটনাটি দেখছিলেন মেজর জেনারেল টিএম জুবায়ের। এক পর্যায়ে তার 2 দেহরক্ষী ধাক্কাতে এনএসআই এর ফিল্ড স্টাফ বেলাল হোসেনকে গাড়ির সামনে নিয়ে যান এবং মেজর জেনারেল টিএম জুবায়ের তার পরিচয় জিজ্ঞেস করেন এবং তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। মানে একজন মেজর জেনারেল, তিনি অকথ্য ভাষায় গালমন্দ করেন। এবার বোঝেন এদের চরিত্র। পরে এনএসআই এর 2 সদস্যের পরিচয়পত্র ও মোবাইল ফোন ফেরত না দিয়েই সাবেক মহাপরিচালক ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা গাড়িতে করে স্থান ত্যাগ করেন। মানে মাস্তান নিয়ে ঘরে আর কি। সেনাবাহিনীর একজন মেজর জেনারেল, তাও সঙ্গে মাস্তান লাগে। প্রত্যক্ষদর্শীরাও জানান যে ঘটনার সময় ওই স্থানের পাশে মিলিটারি পুলিশের কয়েকজন সদস্য কর্তব্যরত ছিলেন, তবে তারা পুরো ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেননি। এই হচ্ছে অবস্থা। খোঁজ নিয়ে জানা যায় ফিল্ড স্টাফ মোহাম্মদ বেলাল হোসেন গত 19শে জুন এনএসআই এর ঢাকা সেনানিবাস শাখা কার্যালয়ে যোগ দেন এবং যথাযথ কর্তৃপক্ষের নির্দেশেই জুনিয়র ফিল্ড অফিসার মোহাম্মদ শাহিন রেজা মাঠ পর্যায়ের সম্যক ধারণা দিতে বেলালকে নিয়ে ওই এলাকায় কর্তব্যরত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মেজর জেনারেল টিএম জুবায়ের সাবেক এনএসআই মহাপরিচালক, তার সঙ্গে 3 জন লোক ছিলেন উল্টা ফিরা জ্যাকেট পরছে, তারপরে ওদেরকে ওই পিন দিয়ে গুতাইছে, এরা আসলে কারা? সামনে সূত্রে জানা যায় যে টিএম জুবায়ের সাথে যারা দেহরক্ষী হিসেবে ছিলেন তারা সবাই বিভিন্ন অপরাধমূলক কারণে সেনাবাহিনী চাকরি থেকে বরখাস্তকৃত বা অব্যাহতিপ্রাপ্ত, আর চাকরি বাকরি নাই, অথচ ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকে। মারধরে জড়িত 3 জনের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। তারা হলেন যে প্যারা ব্যাটালিয়ানের কর্পোরাল বরখাস্ত তাজুল ইসলাম এবং
এটা হচ্ছে প্রথম প্যারা ব্যাটালিয়ন কর্পোরাল বরখাস্ত তাজুল ইসলাম এবং দ্বিতীয় প্যারা ব্যাটালিয়নের কর্পোরাল বরখাস্ত অলিল মাতাব্বর। এনএসআই এর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন যে মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালনকালে টিএম জোবায়ের কোন নিয়মে তোয়াক্কা না করে বরখাস্তকৃত বেশ কিছু সেনা সদস্যকে তার দেহরক্ষী হিসাবে এনএসআইতে নিয়োগ দেন এবং উশৃঙ্খল ও বেপরোয়া স্বভাবের এই সদস্যরা আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, জানিয়ে এনএসআই এর বেসামরিক সদস্যরা ক্ষুব্ধ। মারধরের ঘটনা এবং অন্যান্য বিষয়ে জানতে টিএম জোবায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। আসলে এনএসআই এর যে মহাপরিচালক আছে তারা তো এই যে মানুষকে গোপনে গুম করে নিয়ে নির্যাতন করতে হয়, তাই না? এটা কিন্তু সবাই পারে না। আপনি বাংলাদেশে প্রচুর মিথ্যা কথা বলা লোক পাবেন, প্রচুর দুর্নীতিবাজ লোক পাবেন, অনেক আছে, করতেছে একদম সমাজের উচ্চ স্তর থেকে নিচু স্তর পর্যন্ত। কিন্তু আপনি যখন একজনকে বলবেন যে তুমি অমুক লোকটাকে মারধর করো, তার উপর নৃশংস অত্যাচার করো, এই ধরনের লোক কিন্তু পাওয়া খুব টাফ। তা পারে না। একজন মানুষ হয়ে একজন মানুষকে কষ্ট দেওয়া, অত্যাচার করা এবং অত্যাচার করতে করতে মেরে ফেলা, এগুলোর জন্য কিন্তু মানে পার্শ্ববিক হৃদয় দরকার, সেই রকম মানুষ পাওয়া টাফ। তো এই কারণেই র্যাবের প্রধান বলেন, পুলিশের প্রধান বলেন, ওরা কিন্তু মানে এই গত 14 বছরে শেখ হাসিনাকে ক্ষমতা টিকিয়ে রাখতে হলে বিএনপির জামাতের উপর যে অত্যাচার নির্যাতন করতে হবে তা করবে কি? তারা তো আর পুলিশ প্রধানও নিজে যাবে না, তাই না? ফিল্ড পর্যায়ে ওই ধরনের স্যাডিস্ট লোক প্রয়োজন হয়, ওই ধরনের লোক কিন্তু পাওয়া একটু টাফ। এই কারণে এদেরকে যারা যারা একটু এই ধরনের মানসিকতার যে একটু মেজাজ গরম, অত্যাচারী, উগ্র, মানুষকে অত্যাচার করতে পছন্দ করে, ওদেরকে আসলে ওই অবসরপ্রাপ্ত হইলে ওদেরকে বিভিন্নভাবে সঙ্গে রাখে এদেরকে কাজ করার জন্য। তো এই হচ্ছে গিয়ে কি অবস্থা, মানে পরিস্থিতি এমন খারাপ এবং মনে এতই ভয়, আশেপাশে কেউ যদি একটু মোবাইল ধরে রাখে তাহলেও বলে মনে মনে বলে যে আরে এই বুঝি আমার দুর্নীতি ফাঁস হয়ে গেল। কেন বলবেন আপনি? আমি রাজনৈতিকভাবে সাইকেলি মাফিয়া, আমি বিশ্বাস করি আপনি বিএনপি খুনি মাফিয়াগিরি তারেক রহমান করে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগে এই কারণে যে উনি নানান রকম অপবাদ ঘাড়ে নিয়েও তার দলকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনছেন, রাখছেন, 300 জন এমপিকে বিনা ভোটে সংসদে রাখছেন এবং তাদের নানান রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে এই ভদ্রমহিলার কল্যাণে। কিন্তু উনি কি বলেন এটা ওনার দলের কেউ খেয়াল করে শোনেও না। আমি কয়েকটা হেডলাইন বলি। বাংলা ট্রিবিউন 30 মে 2018, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে শেখ হাসিনা। ntvbd.com, ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। 30 মে 2018। আগের লাইনগুলি পড়েন। আমি শুধু একটা লাইনই বলেছি, তাহলে ওনার পুরো বিবৃতি পড়ি। ওকে ফাইন, চলেন, ওই সময় যদি থাকে চলেন আসেন পুরো বিবৃতি পড়ি। আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিয়েছে দেশটি তা সারা জীবন মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। আরো শুনবেন? বলবো? খুবই বিনীতভাবে বলবো, দলের নেত্রী আপনারা বক্তব্য জানেনই না। প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগলে, যদি খারাপ লাগতো সেটা আপনার বাবার লাগতে পারতো, বা আপনার বাবার জন্য আপনার বাবা বঙ্গবন্ধুর জন্য আপনার বাবার খারাপ লাগতো। আপনি তো প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগবে না, প্রধানমন্ত্রীর সমালোচনা করবেন, আবার আপনি সংসদে যোগ দিয়ে গাড়ি বাড়ির জন্য কথাগুলো কি রেলেভেন্ট না? প্রধানমন্ত্রীর সমালোচনা করবেন, যেই লাইনটা বলেছিলাম এটা কি না? আপনি আমার কথা শুনবেন। প্রধানমন্ত্রীর সমালোচনা করবেন, এই লাইনটা কি উনি বলেছেন না বলে নাই? মানে মাফিয়া, আবার সেই মাফিয়া সরকারের কাছে উনি আপনি কিছু জমি নেবেন, গাড়ি নেবেন, সেটা কেন? আপনি কি করে জানেন? মাফিয়াগিরি তারেক রহমান করে। সময় কেন গান গায় শিল্পীর তলে তলে ব্যথা। আসলে সত্যি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রীর তলে ব্যথা আছে। এক একদিন এক একটা নতুন কথা আবিষ্কার করেন, আবার আবিষ্কার করলেন। আজকে পত্রিকায় দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানির শেয়ার পাচ্ছি না। হায় রে কপাল, এত মন্দ আমাদের। এই মন্দের পিছনে আওয়ামী লীগ, এই কপাল খারাপের পিছনে আওয়ামী লীগ, যারা 25 বছর গোলামী চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের স্বাধীনতার প্রতি অসম্মান দেখিয়েছিল, আবার নতুন করে আবার সমঝোতা স্বাক্ষরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে খর্ব করার পথে আপনারা। তাই আজকে বলতে চাই, অনুগ্রহ করে ওবায়দুল কাদের সাহেব
আরেকজনের উপরে দোষারোপ করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের যে অবজ্ঞা জনগণ বলা শুরু করেছে, তারই আরেকবার প্রমাণিত হলো আপনার কথা। হিন্দুস্তান সরকার তার আঞ্চলিক সরকারকে কি বলবে, কি করবে, কে চিঠি দিবে, এটা আমার বিষয় না। আমার বিষয় একটা, আমার দাবি পূরণ করতে হবে আপনাকে, না হলে আপনি ব্যর্থ সরকার। তাই আজকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য না। বাংলাদেশ আওয়ামী লীগ বলতে 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম, সেই 22,000 পরিবার আজকে তৈরি করেছেন আপনারা। আজিজ তৈরি করেছেন আপনারা, তনজির তৈরি করেছেন আপনারা, আসাদুজ্জামান মিয়া তৈরি করেছেন আপনারা, মতিউর তৈরি করেছেন, নতুন করে ফয়সল তৈরি করেছেন। এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাবার জন্য ছাগল কাণ্ড করেছেন। এসব কাণ্ডে কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার দল তারেক রহমানের নেতৃত্বে আজ অত্যন্ত সুদৃঢ় অবস্থায়। কারণ হাজার লক্ষ মামলা দিয়েও একদিনের জন্য হলেও কোনো কর্মীকে রাজপথ থেকে বিতাড়িত করতে পারেন নাই পুলিশের গুলি লাঠি পিটা ছাড়া। দিন আগে বিএনপির একটা জনসভা হয়েছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মুক্তি এবং বিদেশে যাওয়ার দাবিতে। অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু একজন নেতা জনাব মির্জা আব্বাসের একটা উক্তি কেউ নিউজ করেছেন। আমার কাছে মনে হয় এটা নিয়ে একটু আলোচনা দাবি রাখে। কারণ যেই আন্দোলনটা নির্বাচনের আগে বিএনপি ধাপে ধাপে গড়ে তুলেছিল, একটা স্পেসিফিক ডেট 28 অক্টোবরের পর সেই আন্দোলনটা ধ্বংস হয়ে যায়, বলা যায় স্তিমিত হয়ে যায়। এবং সেই আন্দোলনটা ব্যর্থ হয়ে যাওয়ার পরই আসলে নিশ্চিত হয় অলমোস্ট আওয়ামী লীগ তার মতো করে নির্বাচন করছে এবং ক্ষমতায় থেকে যাচ্ছে। সেই প্রসঙ্গে জনাব আব্বাস কথা বলেছেন। উনি কি বলেছেন আগে একটু পড়ি, তারপর আমরা আসলে এটার অন্তর্নিহিত যে তাৎপর্য এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য যে ইশারা আছে সেটা একটু আলোক করতে চাই। জনাব আব্বাস বলছেন, আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, মঞ্চে আছি, মঞ্চের নিচেও আছি, আমরা আজকে 15 বছর আন্দোলন করছি। আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারিনি, কারণ আমরা যথাসময়ে মাঠে থাকি না। কথাগুলো একটু খেয়াল করি। 28 তারিখে মানে 28 অক্টোবর যে আন্দোলন আমরা করেছিলাম, সেদিনই ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারিনি? কারণ মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি, খালেদা জিয়াকে আমাদের এই কথা শুনিয়ে লাভ নেই। আমাদের তৈরি হতে হবে। ওই জায়গাটা আমি একটু আলাদাভাবে বলতে চাই। উনি মনে করছেন 28 অক্টোবরই একটা দিন হয়ে যেতে পারতো যেটা বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারতো। কিন্তু কেন পারেন নাই তার ভাষা আমি আবারও বলি, সেদিনই কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেতে পারতো যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারিনি? কারণ মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। এই জায়গাটা একটু উল্লেখ করা দরকার। বিএনপি যখন এই বিভৎস রকম নিপীড়ক সরকারের নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ায়, সত্যিকার অর্থেই প্রাণ হাতে নিয়ে দাঁড়াতে হয়, কোনো সন্দেহ নাই। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বহু প্রাণ ঝরিয়ে দিতে পারবে, এটা নিয়ে আমাদের কারো কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। এটা তো রাজপথের আন্দোলনে বটেই। এছাড়া আপনাকে শত্রু যদি মনে হয়, আপনাকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলা, আপনাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলা। 2700 যে খুন হয়েছে এই সরকারের সময়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তার একটা বড় অংশ বিএনপির অ্যাক্টিভিস্ট ছিলেন। নিদেন পক্ষে যেটা হয়, আপনার বিরুদ্ধে এমন কতগুলো মামলা হবে যেগুলোতে আদতে আপনার কোনো সংস্রব নাই। সেগুলো মামলার সংখ্যা 50, 60, 70, 100, 150 যে কোনো কিছু হতে পারে। তার জন্য আপনি জেলে থাকবেন, তার জন্য আপনি কোর্টের দরজায় দৌড়াতে থাকবেন, আপনার জীবন জীবিকা শেষ হয়ে যাবে, আপনাকে হেফাজতে নিয়ে নির্যাতন করবে। সো হেন কোনো বিষয় নেই। কিন্তু যদি রক্তের কথা আসছে, ইয়াস, এটা খুব ঝুঁকিপূর্ণ। এই সরকার যদি তার ক্ষমতায় থাকার জন্য কাউকে ঝুঁকি মনে করে, তার রক্ত ঝরিয়ে দেবে কোনো রকম কোনো বিবেচনা ছাড়া। এবং আমরা দীর্ঘদিন থেকে এই আলাপও করেছি, যারা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা বহু আগেই আওয়ামী লীগের দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। অনেকে ফান করে থেকে পুলিশ লীগ বলেন, খুব বেশি ভুল বলেন তা না। এবং তারা তাদের ব্যক্তিগত পাপ এমন জায়গায় নিয়ে গেছে যে এখন তারাই তাদের আখের গোছানোর জন্য তারা বিএনপির ওপরে মারাত্মক রকম বল প্রয়োগ করতে প্রস্তুত আছে সবসময়। এবং এটা যে শুধুমাত্র তার বিচার থেকে বেঁচে থাকার জন্য বা দূরে থাকার জন্য তা না। এরকম একটা রেজিমকে ক্ষমতায় যদি তারা রাখতে পারে, তার ফল কি হয়? পুলিশের বাহিনীর নানা লোকজনের তথ্য আমরা দেখছি না? বেনজির বাদ দিয়ে, আসাদুজ্জামান মিয়া বাদ দিয়ে, ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজিদেরও যে পরিমাণ সম্পদের তথ্য আমাদের সামনে আসছে, তাতে আমরা বুঝতে পারি কি লাভ আছে। সো তারা ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। জনাব মির্জা আব্বাস যে স্বীকারোক্তি দিয়েছেন, এক ধরনের স্বীকারোক্তি, আমি বলছি না সবাই তা ছিল, কিন্তু একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে তো এটা হয়তো ছিল। বিএনপির একটা অঙ্গ সংগঠনের একজন সভাপতিকে আমরা একটা মিছিলে পুলিশ দেখে পালাতে দেখেছি, এরকম ভিডিও আমাদের সামনে এসছে। আমি আবারও বলছি, আমি কাউকে
তার আচরণের জন্য ছোট করে কথা বলছি না, এই রেজিমটা এরকম। কিন্তু জরুরি কথাটা হচ্ছে এই রকম একটা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে হলে তো আসলে এই ভয় রাখা চলবে না। যখন বিএনপির জায়গা থেকে বলা হয়, বিএনপির মানে যারা মির্জা আব্বাস বিএনপির যে কোনো একজন নেতা নন, খুবই গুরুত্বপূর্ণ, উনি মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি তো ছিলেনই, উনি এক স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি বলছেন তার মানে এই রকম বেশ কিছু জায়গায় এই পরিস্থিতি আছে। সো এই পরিস্থিতি মনের মধ্যে যদি এই ভয়টা থাকে, আমি বলছি না সবাই মারা যাবেন, কিন্তু সম্ভাবনা আসলেই আছে। এই রাস্তার যে আন্দোলন তাতে এরকম সম্ভাবনা, মারাত্মক সম্ভাবনা আছে। কিন্তু এটাকে যদি ভয় পাওয়া যায়, ভয় পাওয়া হয়, তাহলে কি এরকম একটা রেজিম, যেটাকে অনেকে মাফিয়া, অনেকে ফ্যাসিস্ট রেজিম বলে, আমি বহুবার বলেছি আমি এদেরকে ফ্যাসিস্ট বলে আসলে কিছুটা সম্মান করতে হয়, আমি করতে চাই না। কারণ ফ্যাসিজমেরও লিস্ট কিছু আদর্শ নীতি থাকে যেগুলোকে সে এস্টাবলিশ করার জন্য অনেক কিছু করে। আমি সবসময় বলি একটা মাফিয়া স্টেট, একটা মাফিয়া গভর্নমেন্ট, সেই সরকারটা কিছু ফ্যাসিস্ট টুল ব্যবহার করার চেষ্টা করছে। কারণ সে যে বয়ান আমাদের সামনে আনে, তথাকথিত ধর্মনিরপেক্ষতা, তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো তার দলের লোকজনও বিশ্বাস করে এবং তারাও এর ব্যাপারে সচেতন নয়। ওকে তো টুল ব্যবহার করে, মত প্রকাশকে গলা টিপে ধরে, বিরোধীদেরকে ধ্বংস করে দেওয়া। তো যাই হোক, এরকম একটা রেজিমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যদি বিএনপির মতো দলের মধ্যে মৃত্যু ভয় বা রক্ত দেওয়ার ভয় থাকে, বিশেষ করে ওপরের দিকের নেতৃত্বে, আমি বিএনপির মধ্যে এবং নিচের দিকের নেতৃত্ব মানে লোকজনের যারা কর্মী আছেন, আমি তাদের মধ্যে কিন্তু বেশ সাহস দেখি। আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে পরিচিত হয়েছি, কেউ আমাকে একটু চিনে কথা বলার চেষ্টা করেছেন, আমি দেখেছি তাদের মধ্যে সাহসের জায়গাটা আছে। তার মানে কি ওপরের দিকে বা সর্বোচ্চ নেতৃত্বের দিকে এই ধরনের ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে টেনশন কাজ করে। কেউ বলেন বিএনপির নেতাদের মধ্যে কারো বয়স হয়েছে, কারো যথেষ্ট নিশ্ছিদ্র নিরাপদ জীবন আছে, শুধু তাই না, অনেকের অনেক সম্পদ আছে। সব কিছুর কারণে শুধুমাত্র রক্ত বা প্রাণ যাওয়ার ভয়ও না, কেউ হয়তো কোনো এই বয়সে জেলে যেতে প্রস্তুত না, কেউ হয়তো তার সম্পদ হারাবেন এই ঝুঁকি নিতে প্রস্তুত না। এই নানান কারণে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের জায়গা বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে আছে। আলাপটা কিন্তু দীর্ঘদিন থেকে মাঠে আছে। এখন ভবিষ্যতের বিএনপির রাজনীতি, আমরা চাই বিএনপি এই সরকারের বিরুদ্ধে অল আউট আবার মুভমেন্টে নামুক, কিন্তু সেটার জন্য যদি সর্বোচ্চ নেতৃত্বে এই টেনশনগুলো থাকে, এই ঝুঁকিগুলো ব্যাপারে ভীতি থাকে, তাহলে আসলে কোনো লাভ নেই। বটম লাইন হচ্ছে জনাব আব্বাস যেটা বলেছেন, অ্যাটলিস্ট ওটা, এরকম রেজিমের বিরুদ্ধে ফাইট করতে হলে রক্ত দেওয়ার জন্য মারা যেতে পারি, এই ঝুঁকি নেওয়া বিএনপির জন্য জরুরি। বিশেষ করে উপরের নেতৃত্ব, এবং উপরের নেতৃত্ব যদি আসলে ভয় পেতে শুরু করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই যেটা হয়, মধ্য এবং নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কোনোভাবেই আসলে আর এই লড়াইয়ে সাহস খুঁজে পাবে না। একটা রাজনৈতিক লড়াই যদি সর্বোচ্চ নেতৃত্বের মানে কন্ট্রোলে সঠিকভাবে পরিচালিত না হয়, ওটা একটা কেওস তৈরি করতে পারে। তারা মধ্য এবং নিচের পর্যায়ের এরা যদি নিজের মতো করেও রক্ত দিতে এগিয়ে আসে, তারা যদি ফাইট করতে যায়, তাতে আসলে একটা কেওস হয়, এটা একটা অর্গানাইজড পলিটিক্যাল মুভমেন্ট হয় না। সুতরাং বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে এই জায়গাটা থেকে আসলে তাদের নিজেদের সোল সার্চিং করতে হবে, তারা এই জায়গায় কি করবেন। শুরুতে যেটা বলেছিলাম, যারা মির্জা আব্বাসের এই বক্তব্য, আমার মনে হয় একটা ভবিষ্যৎ রাজনৈতিক ইশারা আছে। এই ভীতিটি যদি থাকে বিএনপির এই লেভেলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের মধ্যে, তাহলে বিএনপিকে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই এবং আন্দোলন, সেটা সফল হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। কারণ আমরা প্রায় একটা কথা বলি, আওয়ামী লীগকে কাগজে কলমে আমরা ক্ষমতায় দেখছি, কিন্তু আওয়ামী লীগ আসলে কাগজে কলমে ক্ষমতায় নেই, শেখ হাসিনাও ক্ষমতায় নেই। ক্ষমতায় আছে ইটস এ নেক্সাস, এর মধ্যে কিছু আওয়ামী লীগের লোকজন আছে, বিভিন্ন রকম বাংলাদেশের ভেতরে যদি বলি কিছু ব্যবসায়ী আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, আচ্ছা বাইরের দেশ, স্পেসিফিকলি যদি বলি ভারতের নানা রকম এজেন্সি এই ক্ষমতার কাঠামোর সাথে জড়িত আছে। তো সব কিছু যদি যোগ করি, তাহলে লড়াই ইজ রিয়েলি ভেরি টাফ। আমি বহু সময় একটা কথা বলি, বিএনপি লোকজনকে সরাসরিও বলেছি, যে কাদের সাথে লড়াই করছেন এই বাস্তবতাটার জ্ঞান কি আপনাদের যথেষ্ট পরিমাণ আছে? থাকতে হবে, এবং এদের বিরুদ্ধেই আসলে ওই সাহসটা নিয়ে নামতে হবে। সবাইকে রক্ত দিতে হয় না, সবাই মারাও যাবেন না, কিন্তু ওই ঝুঁকিটা আছে, এবং ওই ঝুঁকিটাকে সরিয়ে রেখে যদি মাঠে নামা না যায়, বিএনপির পক্ষে কোনোভাবেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া এবং সেটাকে সফল করা সম্ভব হবে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।